সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ভিএসওর লাইফ সায়েন্স অর্থাৎ বায়োলজি যে পোর্শনটা আছে সেই পোর্শনের ক্লাস নিয়ে এসেছি। দেখো, আমরা প্রথমে কি করছি, তোমাদের ভিএসওতে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো প্রথমে আমি তোমাদের কভার করাবো। যেমন ভিএসওতে ধরো বায়োলজির যে পোর্শনটা এখন যে সেটটা করাতে চলেছি এটা হচ্ছে তোমাদের 2025 সালের যে ভিএসওর লেয়ার 1 হয়েছিল সেই লেয়ার 1-এ যত প্রশ্নগুলো ছিল আর কি বায়োলজির সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এরকম করে তোমাদের এর পর অর্থাৎ আমি 25 থেকে 24, 23 এরকম করে করে সবগুলো কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে। এরপরে আমাদের আরও বই থেকে ভালো করে স্টাডি করতে হবে, সেটা অলরেডি তোমাদের বলেছি আমি। তো চলো ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, বলছে নিম্নলিখিত কোন রোগটি সংক্রামিত ইঁদুরের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সহজ প্রশ্ন দিয়েছে, ইঁদুরের মাধ্যমে কোনটা ছড়িয়ে পড়ে। কি কি অপশান আছে, ডেঙ্গু, স্লিপিং সিকনেস, ম্যালেরিয়া নাকি প্লেগ। তোমরা বুঝতেই পারছো এই যে ইঁদুরের মাধ্যমে কি ছড়ায় সেটা হচ্ছে প্লেগ রোগ। আচ্ছা, নেক্সট দেখো, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 37 কি বলছে যে পাতার পৃষ্ঠে অবস্থিত ছোট ছিদ্রগুলিকে কি বলা হয়। দেখবে পাতার মধ্যে ছোট ছোট ছিদ্র যেগুলোর সাহায্যে তারা নিঃশ্বাস প্রশ্বাস নেয়। আমরা যেরকম নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে শ্বাস গ্রহণ করি, তো পাতার ক্ষেত্রেও কিন্তু শ্বাস গ্রহণ করার জন্য এক ধরনের শ্বাস ছিদ্র থাকে, ঠিক আছে। সেগুলোকে আমরা কি বলি দেখো, স্টোমাটা, পত্ররন্ধ্র নাকি থাইলাকয়েড, ক্লোরোপ্লাস্ট নাকি ক্লোরোফিল। এটা হবে পত্ররন্ধ্র বা স্টোমাটা বা পত্ররন্ধ্র। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ। তো মানে আমরা দেখো, আমরা আমরা যেরকম শ্বাসবায়ু পরিবহন করি, তাও তাদের ক্ষেত্রেও শ্বাসবায়ু তারা পরিবহন করে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, তাই তো তোমরা জানো সবাই। নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 38 কি বলছে এখানে, নিম্নলিখিতগুলির মধ্যে কোন অঙ্গাণুটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত। এটা খুব সহজ প্রশ্ন দিয়েছে, ইজি প্রশ্ন, আশা করি সবাই পারবে। তাহলে কোষের আত্মঘাতী থলি আমরা কাকে বলি। অপশানগুলো দেখো আছে এখানে, অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, লাইসোজোম নাকি নিউক্লিয়াস। কি হবে বলো, অবশ্যই লাইসোজোমকে আমরা কি বলি, আত্মঘাতী থলি বলি। আচ্ছা, নিউক্লিয়াস কি বলা হয়, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে আমি সেই প্রশ্নগুলো আলোচনা করছি। তো তোমরা যত প্রিভিয়াস ইয়ারটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে তত তোমাদের আইডিয়াটা ভালো তৈরি হবে যে এখানে কী ধরনের প্রশ্ন আসে। তোমরা জানো 8-এর যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তোমরা যেরকম কি বলে ওটা, এনএমএস পরীক্ষা দিয়েছো সেই একই টাইপের মোটামুটি, কিন্তু বিএসওর ক্ষেত্রে আমাদের লেভেল কিন্তু অনেকটা অ্যাডভান্স থাকে। যদিও বা যেটা লেয়ার ওয়ানটা মোটামুটি নর্মালি থাকে, ঠিক আছে, কিন্তু লেয়ার 2 এবং লেয়ার 3 সেখানে কিন্তু প্রশ্ন যথেষ্ট আপডেট থাকে। আর অঙ্কের প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, তোমরা দেখেছো বা আমি করাবো তোমাদের প্রিভিয়াস ইয়ার পুরো, ঠিক আছে। তোমরা কমেন্ট করবে, তোমাদের যা যা রিকোয়ারমেন্ট তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। ক্লাস যখন শুরু করেছি ক্লাস কিন্তু চলবে। চলো, বলছে নিচের কোন অন্তঃক্ষরা গ্রন্থি ইনসুলিন হরমোন ক্ষরণ করে। তাহলে ইনসুলিন হরমোন ক্ষরণ করে কোন অন্তঃক্ষরা গ্রন্থি ইনসুলিন হরমোন ক্ষরণ করে। তাহলে ইনসুলিন যে হরমোন রয়েছে সেটা কোন গ্রন্থি থেকে নির্গত হয়। দেখো কি কি আছে, থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, অ্যাড্রিনাল নাকি পিটুইটারি গ্রন্থি। কোনটা থেকে হবে, অ্যান্সার অবশ্যই হবে অগ্নাশয় গ্রন্থি থেকে। অগ্নাশয়কে আমরা কি বলি, মিশ্র গ্রন্থি, তাই তো। অগ্নাশয়কে আমরা বলি মিশ্র গ্রন্থি, অর্থাৎ অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দু রকমেরই এখানে গ্রন্থির ক্ষরণ দেখা যায়। তো হরমোনের মধ্যে কি কি নিঃসৃত হয় অগ্নাশয় থেকে, প্রথমত ইনসুলিন, দ্বিতীয়ত হচ্ছে গ্লুকাগন আর তৃতীয়ত সোমাটোস্টেটিন, ঠিক আছে, সোমাটোস্টেটিন। তাহলে এই যে ইনসুলিন হরমোন, আবার এই ইনসুলিন হরমোনটা কোন কোষ থেকে নির্গত হয়। তারপরে ধরো গ্লুকাগন কোন কোষ থেকে নির্গত হয়, আর স্টোমাটেটিন যেটা সেটা কোন কোষ থেকে নির্গত হয়। আলফা, বিটা আর হচ্ছে তোমার ডেল্টা, তাই তো তোমরা বলবে।
তো ইনসুলিন হচ্ছে আইল্যাটস অফ ল্যাঙ্গারেন্স নামক অন্তঃক্ষরাগ্রন্থির বিটা কোষ থেকে, অর্থাৎ ইনসুলিন যেটা সেটা হচ্ছে বিটা কোষ থেকে নির্গত হয়, আর গ্লুকাগন যেটা সেটা হচ্ছে আলফা কোষ থেকে নির্গত হয়, আর স্টোমাস্টেটিন যেটা হচ্ছে তোমার ডেল্টা কোষ থেকে নির্গত হয়। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, ডেল্টাটা ছোট হাতের হবে মেবি। নেক্সট দেখো, কৃষি বিজ্ঞানীরা যে ভিটামিনের চাহিদা মেটানোর জন্য গোল্ডেন রাইস নামক ধান তৈরি করেছেন তা হলো। তাহলে কি বলছে এখানে, কৃষি বিজ্ঞানীরা যে ভিটামিনের চাহিদা মেটানোর জন্য, কোন ভিটামিনের চাহিদা মেটানোর জন্য তারা গোল্ডেন রাইস নামে ধান তৈরি করেছে, সেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ এর চাহিদা মেটানোর জন্য। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বলা হচ্ছে যে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এর মধ্যে কোনটা গ্রিনহাউস গ্যাস নয়? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, অক্সিজেন নাকি মিথেন? তোমরা জানো এখানে কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বন ডাইঅক্সাইড কিন্তু সব থেকে মানে গ্রিনহাউস গ্যাসের মধ্যে সব থেকে মারাত্মক প্রভাব ফেলে। ঠিক আছে, তারপর নাইট্রাস অক্সাইডও গ্রিনহাউস গ্যাস, অক্সিজেন কিন্তু কোনো রকম গ্রিনহাউস গ্যাস নয়, মিথেনও কিন্তু একটা গ্রিনহাউস গ্যাস, প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস, জৈব। ঠিক আছে, জৈব প্রাকৃতিক একটা গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 42 বলছে যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কার্ভগুলিকে মেজর ও মাইনর কার্ভে শ্রেণীবিভক্ত করা হয়, সেটা কিসের উপর ভিত্তি করে? এই যে তোমরা পড়েছো ক্লাস 8-এ মেজর কার্ভ এবং মাইনর কার্ভের মধ্যে পার্থক্য। আচ্ছা, মেজর কথাটার মানে কি? এই মানের মধ্যেই কিন্তু আমাদের এই কোশ্চেনের অ্যান্সার লুকিয়ে আছে। মেজর মানে হচ্ছে বড়, আর মাইনর মানে ছোট। ঠিক আছে, মাইনর মানে ছোট, মেজর মানে কি বড়। তাহলে কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে কার্ভগুলিকে মেজর এবং মাইনর কার্ভে শ্রেণীবিভক্ত করা হয়েছে? পরিণত মাছের আকার, পুকুরে পুকুরে পরিণত মাছের বসবাসের স্তর, পরিণত মাছের আঁশের প্রকারভেদ, যে কি কি রকমের আঁশ থাকে তার উপর ডিপেন্ড করে, নাকি পরিণত মাছের খাদ্যাভ্যাসের উপর ডিপেন্ড করে এই মেজর আর মাইনর কার্ভ শ্রেণীবিভক্ত করা হয়েছে? তোমাদের অলরেডি বলেছি যে মেজর মানে হচ্ছে বড় আর মাইনর মানে হচ্ছে ছোট। তার মানে কি এদের আকারের উপর কিন্তু ডিপেন্ড করে এই শ্রেণীবিভক্তটা করা হয়েছে। চলো পরের প্রশ্ন দেখো। কোয়েশ্চেন নাম্বার 43 বলছে যে জাতীয় জলজ জীব জলের বিভিন্ন স্তরে ভাসমান থাকে, মানে এক ধরনের বলছে জলজ জীব যারা জলের মধ্যে কি অবস্থায় থাকে? ভাসমান অবস্থায় থাকে, কিন্তু জলের স্রোতের বিপরীতে তারা সাঁতার কাটতে পারে না। অর্থাৎ এরা কি করে? জলের স্রোতের সাথে এরা কিন্তু বয়ে বয়ে চলে। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি কি হবে? ছত্রাক, প্ল্যাঙ্কটন, স্কুইড নাকি শৈবাল? অ্যান্সার হবে প্ল্যাঙ্কটন। দেখো এই যে প্ল্যাঙ্কটন আবার দু রকম হয়, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, একটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, আরেকটা কি? আরেকটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, আরেকটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন। ঠিক আছে, তাহলে এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন কাকে বলি আমরা? উদ্ভিদ প্ল্যাঙ্কটনকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়, উদ্ভিদ যে প্ল্যাঙ্কটন সেটাকে ফাইটোপ্ল্যাঙ্কটন বলা হয়, আর প্রাণী প্ল্যাঙ্কটনকে আমরা বলি জুপ্ল্যাঙ্কটন। মানে এগুলো কি? এগুলো হচ্ছে একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কি বলে কিছু উদ্ভিদ এবং কিছু প্রাণী, যেগুলোকে অন্যান্য যে জলজ প্রাণী আছে তারা খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ ছোট ছোট যে মাছ আছে সেই মাছগুলো কিন্তু এই প্ল্যাঙ্কটনগুলোকে খায়। আবার আমরা জানি যে ছোট মাছ আছে তাদেরকে বড় মাছেরা খায়। ঠিক আছে, সেখানে একটা বাস্তুতন্ত্র কিন্তু মানে পুকুর বা নদী বা সমুদ্র, সেখানে কিন্তু একটা বাস্তুতন্ত্র তৈরি হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। পরের প্রশ্ন কি আছে? নিম্নলিখিত কোন খনিজ পদার্থটি আমাদের দেহে জলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? আমাদের শরীরে জলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে কে? কি কি আছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম নাকি আয়োডিন? এটা অ্যান্সার হয়ে যাবে সোডিয়াম। সোডিয়াম কি করে? আমাদের দেহের জলের মাত্রা নিয়ন্ত্রণ করে। নেক্সট দেখো, পরের প্রশ্ন দেখো এখানে কি আছে। আচ্ছা, তোমাদের ওপরে ইয়েটা রয়ে গেছে। ঠিক আছে, নিম্নলিখিত কোন জীবটি বায়ু দূষণের সূচক হিসেবে কাজ করে? বায়ু দূষণের সূচক হিসেবে কাজ করে কোনটি?
দেখো ব্যাকটেরিয়া, লাইকেন, শৈবাল নাকি ছত্রাক, এটার কোশ্চেনটার মানেটা কি? বায়ু দূষণের সূচক হিসেবে কাজ করে, অর্থাৎ আমরা এর মধ্যে কোনটা দেখে যাচাই করতে পারি যে বায়ুটা কি দূষিত আছে নাকি বায়ুটা কেমন আছে, বায়ুটা কি মানে খুব পিওর বায়ু, অক্সিজেন পূর্ণ বায়ু, নাকি এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বা দূষিত বায়ু রয়েছে। ঠিক আছে, এই ফ্যাক্টরটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে লাইকেন দেখে। লাইকেন দেখে তোমরা প্রত্যেকে আশা করি লাইকেন দেখেছো, যদি না দেখে থাকো তোমরা গাছের মধ্যে দেখতে পাবে এরকম দেখবে ছোপ 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 টাইপের দেখা যায়, এগুলোকে বলা হচ্ছে লাইকেন। ঠিক আছে, এই লাইকেনগুলো যদি একটু সাদা সাদা হয় তার মানে বুঝতে হবে সেখানে অক্সিজেনের পরিমাণ বেশি আছে, সেখানে পরিবেশটা ভালো আছে। কিন্তু যদি এই লাইকেনগুলোর কালার একটু হলদে হলদে হয়ে যায়, খুব হলদে হলদে হয়ে গেলে বুঝতে হবে যে সেখানে কিন্তু ওয়েদারটা ভালো নেই। বোঝা গেল? তোমরা এই লাইকেনগুলো দেখতে পারো, বিশেষ করে সুপারি গাছে কিন্তু খুব লাইকেন দেখা যায়। ঠিক আছে, সুপারি গাছ ছাড়াও আম গাছেও দেখা যায়, বিভিন্ন গাছের মধ্যে কিন্তু লাইকেনগুলো দেখা যায়। নেক্সট দেখো। আচ্ছা, এরপর কি আছে বলছে, আহ, তোমার শরীরের কোন দুটি অংশের মধ্যে তোমার শরীরে আমাদের যে বডি পার্টস আছে তার কোন দুটো অংশের মাঝে ডায়াফ্রামটা আমরা দেখতে পাই? তো ডায়াফ্রাম আমরা কোন অংশে দেখতে পাই? দেখো এখানে এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি ডায়াফ্রাম। ঠিক আছে, এই ডায়াফ্রামটা কি করে? এটা অনেকটা পাখির ডানার মতো কিছুটা আপ ডাউন করে। ঠিক আছে, তো এটা আমাদের যে বক্ষগহ্বর আছে, অর্থাৎ এই যে খাঁচা বলি আমরা, সেই বক্ষগহ্বরের একেবারে এই বক্ষগহ্বরের নিচের দিকে থাকে এবং আমাদের যে উদরগহ্বর অর্থাৎ পেট আছে তার উপরে থাকে। তাহলে অপশানগুলো দেখো, মুখগহ্বর এবং নাসা গহ্বর, তো মুখে কি থরি থাকে? হবে না, এটা বাদ। বক্ষগহ্বর এবং উদরগহ্বর, ইয়েস, একদমই তাই। আমাদের যে বক্ষগহ্বর এবং উদরগহ্বর, বক্ষগহ্বর মানে হচ্ছে এই যে বুকের যে খাঁচা বলছি আমি, সেই বুকের খাঁচা, এবং উদরগহ্বর অর্থাৎ এই যে পেটের যে গহ্বর, তো এদের মিডিলে কিন্তু থাকে এই ডায়াফ্রাম। ঠিক আছে, নেক্সট দেখো। পরের প্রশ্নে কি বলছে যে জীবদেহের সংগঠনের ক্রমবর্ধমান জটিলতা অনুসারে সাজাও। জীবদেহের সংগঠনের ক্রমবর্ধমান জটিলতা অনুসারে সাজাও। ফুসফুস, শ্বসনতন্ত্র, চ্যাপ্টা আকৃতির কোষ, আর হচ্ছে এপিথেলিয়াল কলা। আচ্ছা, আমাদের যে মানবদেহের যে শরীরটা সেটা কিভাবে গঠিত হয়, তার স্টেপগুলো কি কি? তো তোমরা জানো, সবার আগে যদি আমরা দেখি আমাদের দেহটা প্রচুর মানে অনেক কোষ নিয়ে তৈরি, তাই না? সেল বা কোষ। এবার এই যে কোষ, কতগুলো কোষ যখন একসাথে যুক্ত হয় এবং তাদের গঠনগত এবং কার্যগত দিক থেকে যদি একই রকম হয় তখন আমরা তাকে বলি কলা। তাহলে কোষ থাকছে, কোষ থেকে আসছে কি? কলা। ওকে, এবার দেখো এখানে যে অপশানগুলো আছে, এখানে বলছে চ্যাপ্টা আকৃতির কোষ। তাহলে প্রথমত আমাদের শরীরের কোষটা তৈরি হবে, তারপরে সেখান থেকে হচ্ছে কি? কলা, অর্থাৎ জটিল, আস্তে আস্তে যত পরপর যাবে সেগুলো কিন্তু জটিল আকার ধারণ করবে, সরল থেকে জটিলে যাবে। তারপরে আমরা যদি দেখি আমাদের যে ধরো ফুসফুস আছে, অর্থাৎ অঙ্গ রয়েছে, অঙ্গ আছে, সেই অঙ্গগুলো কতগুলো অঙ্গ নিয়ে আবার কিন্তু তন্ত্র গঠিত হয়, এবং সেই তন্ত্র নিয়েই কিন্তু আমাদের দেহটা গঠিত হয়। ঠিক আছে, আমাদের দেহটা কিন্তু গঠিত হয়। তো তাহলে কি হবে দেখো, প্রথম আমাদের হয়ে যাবে চ্যাপ্টা আকৃতির কোষ। কোষ ফার্স্ট হবে, অর্থাৎ 3 কোথায় আছে ফার্স্টে? এখানে দেখো ফার্স্টে 3 আছে। তারপরে দেখো কলা, কোষ থেকে আসবে কলা, অর্থাৎ এটা 4 নাম্বার, 4 নাম্বারে আসে কলা। আচ্ছা, তারপরে দেখো ফুসফুস। ফুসফুসটা কি? ফুসফুসটা হচ্ছে আমাদের দেহের একটা অঙ্গ, তাই না? আমাদের দেহের একটা অঙ্গ ফুসফুস, দেখো 1 নাম্বারে আছে। তারপর হচ্ছে শ্বসনতন্ত্র। তো শ্বসনতন্ত্র মানে সেখানে কিন্তু আরও বিভিন্ন জিনিস, অর্থাৎ বিভিন্ন অঙ্গ কিন্তু একসাথে মিলিত হয়ে তৈরি করে কি? তন্ত্র। তাহলে এটা হচ্ছে 2। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 48 দেখো, নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোনটি একটি অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর উদাহরণ? অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণী, সমুদ্রে পাওয়া যায় এরকম একটা অমেরুদণ্ডী প্রাণী। জেলিফিশ, হাঙর, হ্যাচেট ফিশ নাকি তিমি মাছ? আচ্ছা, এটা বুঝতেই পারছো যে জেলিফিশ, তাই না? এই যে জেলিফিশ হচ্ছে একটা সমুদ্রে বসবাসকারী অমেরুদণ্ডী প্রাণী। তো আমি বলবো তোমাদের আগের বছরের যে প্রশ্নটা ছিল, যেটা তোমার
লেয়ার ওয়ানে সেই কোশ্চেনটা কিন্তু অনেকটাই ইজি কোশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু টাফ কোশ্চেন হয়নি, যথেষ্ট সহজ কোশ্চেন বায়োলজির যে পোর্শনটা হয়েছে। আশা করি তোমরা, আমি অ্যান্সার দেওয়ার আগে তোমরা অনেকটা অ্যান্সার করতে পেরেছো। তো আর এটা তো আমাদের 25 সালের গেল, এটা গেল কত 2025 সালের, ঠিক আছে? এর আগের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদের পরপর করাবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দেবে, আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে? আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।